দেখুন, আমি সাজিদুল মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস মক টেস্ট। এখান থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন রাখা হয়েছে। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। আর সবথেকে বড় কথা, আপনারা অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন, যাতে এই ভিডিওগুলি অন্যান্য সকলের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্নটি আপনারা একটু দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্য খরচের চেয়ে বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, কারণ মানুষ ব্যয় করে বাধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে। কোন প্রবন্ধের উক্তি? অর্থাৎ এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ। অপশানগুলো দেখুন: রঙ্গমঞ্চ, পরনিন্দা, বাজে কথা আর পথে প্রান্তে। উত্তর বাজে কথা। দেখুন, বিবিধ প্রবন্ধের কয়েকটি তথ্য। প্রকাশকাল 1907, প্রবন্ধ সংখ্যা 14টি। এর কয়েকটি প্রবন্ধ যেমন বাজে কথা, পরনিন্দা, রঙ্গমঞ্চ, লাইব্রেরি কমানি মানে লাইব্রেরি শুধু একটি, আর কেকাধ্বনি। আর এই প্রবন্ধের একটি প্রবন্ধ সরোজিনী প্রয়াণে, এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন আমরা চলে যাই। নববর্ষা প্রবন্ধের নাম ছিল মেঘদূত, কোন পত্রিকায় প্রকাশকালে? অপশনগুলো কি? বঙ্গদর্শন, সাধনা, নবজীবন আর প্রবাসী। উত্তর করার চেষ্টা করুন। উত্তর বঙ্গদর্শন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বাঙ্গালার ইতিহাস গ্রন্থের প্রকাশকাল কত? অপশনগুলো দেখুন: 1856, 1848, 1859, 1847। উত্তর কিন্তু 1848। এবার আমরা বাংলার ইতিহাস এই প্রবন্ধ গ্রন্থের কয়েকটি তথ্য দেখে নিই। উৎস হচ্ছে জন ক্লার্কস মার্সম্যানের আউটলাইন অব দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথ ইন ইন্ডিয়া। এটাকে শর্ট যদি বলা হয়, তাহলে শর্ট করে বললে হিস্ট্রি অফ বেঙ্গল। আর এটি কিন্তু এই গ্রন্থের একেবারে শেষ যে 9 অধ্যায়, অর্থাৎ 11 থেকে 19 অধ্যায় অবলম্বনে কিন্তু এটি রচিত। আর এতে 79 বছরের ইতিহাস বর্ণিত রয়েছে এবং ছাত্রদের জন্য রচিত। আর এই গ্রন্থটি অনুবাদ করছেন মার্সেল সাহেব, এ গাইড টু বেঙ্গল নামে, এবং এখানে কিন্তু পারমিশন নিয়েছিল জন ক্লার্ক মার্কসম্যানের। কেউ কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের শেষ সম্পূর্ণ কাব্যের নাম কি? অপশনগুলো আপনারা দেখুন। এখানে কিন্তু বানানগুলো দেখবেন একই লাগছে, কিন্তু বানানগুলো একটু আলাদা। উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এবার আমরা চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1866, এটি সনেট জাতীয় কাব্য সংকলন। এতে 102টি সনেট রয়েছে। উৎসর্গ ভূদেব মুখোপাধ্যায়কে। বিখ্যাত কয়েকটি সনেট হচ্ছে কাশিরাম দাস, কপোতাক্ষ নদ, বঙ্গভাষা, কমলে কামিনী। এটি ফ্রান্সে অবস্থানকালে এই সনেটের কিন্তু সূত্রপাত ঘটান তিনি। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকে কোন অঞ্চলের নীলকরদের অত্যাচার বিষয়ক কাহিনী ফুটে উঠেছে? ঢাকার, কুমিল্লার, মেহেরপুরের, মিরপুরের। অপশনগুলো দেখুন আপনারা, উত্তর করার চেষ্টা করুন। উত্তর মেহেরপুরের। এবার নীলদর্পণ নাটক থেকে কিছু তথ্য দেখে নিই। এটি দীনবন্ধুর প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম। এই নাটকটি ঘটনা, বিষয়চিন্তা, রচনা স্থান, প্রকাশকাল, মুদ্রণালয়, প্রথম মঞ্চায়ন সবই কিন্তু বাংলাদেশে। নীলকর সাহেবদের বিভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষিদের দুরবস্থা অবলম্বনে রচিত নাটকটি, এবং এই নাটকটি বাস্তব ঘটনাকেন্দ্রিক, এবং এটি কিন্তু ঢাকায় অবস্থানকালে রচনা করেন। এটি 1860 সালে ঢাকায় প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। আর নাটকটি কেনচিৎ পথিকেনাভি প্রণীতং ছদ্মনামে প্রকাশ করেন, এবং 1908 সালে ব্রিটিশ সরকার নীলদর্পণ নাটকটি অভিনয় বন্ধ করে দিচ্ছেন। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এখানে বর্ণিত কাহিনী মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার বিষয়ক কাহিনী। আর মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে এ নেটিভ ছদ্মনামে কিন্তু নীলদর্পণ নাটকটি অনুবাদ করেন। আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই। বিহারীলাল চক্রবর্তীর বন্ধুবিয়োগ কাব্যে কার প্রভাব লক্ষ্য করা যায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর গুপ্তের, করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আর কালিদাস রায়ের। উত্তর ঈশ্বর গুপ্তের। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসটি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন? অপশনগুলো দেখুন: কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, সীতারাম, আনন্দমঠ। উত্তর সীতারাম। এবার সীতারাম উপন্যাসের কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1887, পত্রিকায় প্রকাশ অর্থাৎ প্রচার পত্রিকায়। আর উৎসর্গ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে। পটভূমি মুঘল আমলের শেষাংশ অবলম্বনে রচিত। আর খণ্ড সংখ্যা 3টি। এটি তত্ত্ব প্রধান উপন্যাস, আবার এটি শেষ ঐতিহাসিক উপন্যাস। পরের প্রশ্ন, মলিনা বিকাশ নাটকের রচয়িতা কে ছিলেন? বাদল বসু, গিরিশচন্দ্র ঘোষ, মোহিতলাল চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়।
উত্তর গিরিশচন্দ্র ঘোষ। এবার মলিনা বিকাশ নাটক সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1890, এটি গীতিনাট্য, অভিনয় স্টার থিয়েটারে 1891 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিনিয়ন ইটার গ্রন্থের প্রভাব লক্ষ্য করা যায়? বিজ্ঞান রহস্য, লোকরহস্য, সাম্য, কমলাকান্তের দপ্তর। উত্তর কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরে কয়েকটি তথ্য দেখে নিই। পত্রিকার প্রকাশ বঙ্গদর্শন, অর্থাৎ এটি বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ। প্রকাশকাল 1875, প্রবন্ধ সংখ্যা 14টি, এর মধ্যে হচ্ছে 11টি বঙ্কিমচন্দ্রের, বাকি 3টি হচ্ছে অন্য লেখক। কারা? অক্ষয়চন্দ্র সরকার, তিনি 2টি প্রবন্ধ লিখেছেন, একটা হচ্ছে চন্দ্রলোক ও মশক, আরেকটি হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটি, সেটা হচ্ছে স্ত্রীলোকের রূপ। এই দুটোর মধ্যে থেকে পরীক্ষা কিন্তু আসতে পারে, আর এটি তার শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ। আর এই গ্রন্থের কয়েকটি রূপক ধর্মীয় প্রবন্ধ হচ্ছে বিড়াল, পতঙ্গ, বসন্তের কোকিল, ঢেকি। তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনারা নোট ডাউন করুন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোন লেখক বাঙালি জাতির বিদূষক নামে পরিচিত? তাহলে কোন লেখক বাঙালি জাতির বিদূষক নামে পরিচিত? প্রমথ চৌধুরী, সতীনাথ ভাদুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। উত্তর প্রমথ চৌধুরী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল ঘর ভাঙ্গা? বৈকুণ্ঠের উইল, নিষ্কৃতি, দত্তা বামুনের মেয়ে। উত্তর নিষ্কৃতি। নিষ্কৃতি উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। প্রকাশকাল 1917, এই উপন্যাসটি প্রথমে যমুনা, পরে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। এটি একটি পারিবারিক সমস্যামূলক উপন্যাস। আর নাট্যরূপ দিচ্ছেন দেবনারায়ণ গুপ্ত, আর অনুবাদ দিলীপ কুমার গুপ্ত ডেলিভারেন্স নামে ইংরেজি ভাষায় কিন্তু অনুবাদ করছেন। তাহলে এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা উপন্যাসকে নাটকে পরিণত করার প্রস্তাব কে দিয়েছিলেন? অপশনগুলো দেখুন আপনারা। অমৃতলাল বসু, শিশির কুমার ঘোষ, হরিদাস চট্টোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। উত্তর হরিদাস চট্টোপাধ্যায়। এবার দত্তা উপন্যাসের কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1918, এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। রচনা স্থান হাওড়া শিবপুরে, অর্থাৎ এখানে বসে তিনি রচনা করছেন। আর নাট্যরূপ হচ্ছে বিজয়া, এবং এই নাট্যরূপ দিচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং। আর চরিত্র হচ্ছে নরেন বনমালী। এই তথ্যগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এসএলএসটির জন্য তো ভীষণ ভীষণ, আপনারা অবশ্যই এগুলো লিখে নিন। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রচ্ছদ শিল্পী কে ছিলেন? অপশন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, পূর্ণেন্দু চক্রবর্তী, আর সত্যজিৎ রায়। উত্তর সত্যজিৎ রায়। বাংলা সাহিত্যে জীবনীমূলক নাটক রচনার প্রথম পথিকৃৎ কে ছিলেন? অপশনগুলো দেখুন। মাইকেল মধুসূদন দত্ত, বলাইচাঁদ মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, আর দ্বিজেন্দ্রলাল রায়। উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি কিন্তু আরেকটি জীবনীমূলক নাটক রচনা করেছেন, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে। এবার বনফুল লিখিত 2টি জীবনী নাটক সম্পর্কে একটু দেখে নিই। তার প্রথম নাটক হচ্ছে শ্রী মধুসূদন, এটির প্রকাশকাল 1939। এটি মধুসূদন দত্তের জীবন নিয়ে রচিত, আর উৎসর্গ অমূল্য কৃষ্ণ রায়কে, আর অনুরোধ অমূল্য কৃষ্ণ রায়ের অনুরোধেই তিনি এটির রচনা করছেন। আরেকটি হচ্ছে বিদ্যাসাগর, যেটি প্রকাশকাল 1941। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী অবলম্বনে রচিত, এবং উৎসর্গ তার কনিষ্ঠ কন্যা করবী মুখোপাধ্যায়কে। তো এই তথ্যগুলোও আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় আসলেও আসতে পারে। কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যের কবিতাগুলি কোথায় থাকাকালীন রচনা করেন? হুগলিতে, ঢাকায়, কলকাতায়, আর কৃষ্ণনগরে। তাহলে সাম্যবাদী কাব্যের কবিতাগুলি। উত্তর হুগলিতে। এবার সাম্যবাদী কাব্যের কয়েকটি তথ্য দেখে নিই। প্রকাশকাল 1925, কবিতার সংখ্যা 11টি। আর এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা হচ্ছে সাম্য, সাম্যবাদী, কুলিমজুর, পাপ, ঈশ্বর ও নারী। তবে কুলিমজুর কবিতায় শোষিত মানুষের ছবি এঁকেছেন। এগুলো দেখুন আপনারা। পরের প্রশ্ন, সপ্তপদী গল্পগ্রন্থের রচয়িতাকে? অপশানগুলো আপনারা দেখুন, যেটির প্রকাশকাল কিন্তু 1955। মানে এবার অপশানগুলো দেখুন। প্রমথনাথ বিশি, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুরী, প্রমথ চৌধুরী। উত্তর কিন্তু প্রেমেন্দ্র মিত্র। সপ্তপদীর কয়েকটি তথ্য দেখুন। প্রকাশকাল 1955। এই গল্পগ্রন্থের কয়েকটি গল্প মল্লিকা, আয়না, পাহাড়, ভিজে বারুদ, আর রবিনসন ক্রুসো মেয়ে ছিলেন। এই তথ্যগুলো প্রত্যেক সাহিত্যিকদের থেকে কিন্তু একটি করে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। নিচের কোন নাটকটি সতীনাথ ভাদুরী রচিত? পারবে ওদের সঙ্গে, তারপরে নিশ্চয় পারবে ওদের সাথে, তারপরে পারবে তুমি ওদের সঙ্গে, আর পারবে না ওদের সঙ্গে। অপশনগুলো দেখুন।
একই টাইপের নাম, কিন্তু মানে ভুল করবেন না। উত্তর হচ্ছে পারবে না ওদের সঙ্গে। এবার পারবে না ওদের সঙ্গে বনফুলের এই নাটকটির তথ্য দেখিনি। এটির প্রকাশকাল অপ্রকাশিত, অর্থাৎ জানা যায় না। নাট্যরূপ এটি কিন্তু মুনাফা ঠাকুরন গল্পের নাট্যরূপ, এবং এই গল্পটি কিন্তু চকাচকি গল্পের অন্তর্গত। আর এই নাটকটি পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় 1951 সালে। বিষয়বস্তু এই নাটকে অসাধু দেশীয় ব্যবসায়ীর সততাকে ব্যঙ্গ করে। আর এই নাটকটির অভিনয় হয়েছে মুক্তাঙ্গন মঞ্চে। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসের চরিত্র এগুলি? মিনু, তনু, হেমলতা, উমা ও সাগর। অগ্নি পরীক্ষা, মিত্তির বাড়ি, বলয়গ্রাস, প্রেম ও প্রয়োজন। তাহলে অপশন করার চেষ্টা করুন। উত্তর হচ্ছে মিত্তির বাড়ি। এবার মিত্তির বাড়ি উপন্যাসের কয়েকটি তথ্য দেখিনি। প্রকাশকাল 1947, প্রচ্ছদ প্রশান্ত গুপ্ত, আর উৎসর্গ লেখা দেবীর উদ্দেশ্যে। এই উপন্যাসটির এই 2-4টে তথ্য দেখলে কিন্তু হয়ে যাবে, বেশি দেখার দরকার নেই আমার মনে হয়েছে। পরের প্রশ্ন আমরা চলে আসি। বিষ্ণুদেব কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা বেহুলা? অপশনগুলো দেখুন। আলেখ্য, পূর্ব লেখ, সন্দীপের চর আর অনিষ্ট। উত্তর আলেখ্য। আলেখ্য কাব্যের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখিনি। প্রকাশকাল 1958, কবিতার সংখ্যা 47টি, আর উৎসর্গ প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং তার স্ত্রী নির্মল কুমারী মহলানবিশকে। তাহলে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তাই উত্তরের সঙ্গে কিন্তু এই অংশটা সংযুক্ত করে দেওয়া হলো। পরের প্রশ্ন, পদাতিক কাব্যগ্রন্থ সম্পর্কে কে মন্তব্য করেছেন যে বাঙালি কবির হাতেও কবিতা আর শুধু বীণা হয়ে বাজছে না, অস্ত্র হয়ে ঝলসাচ্ছে? অপশনগুলো দেখুন। গোপাল হালদার, অরুণ কুমার বসু, হিমবন্ত বন্দ্যোপাধ্যায় আর বুদ্ধদেব বসু। উত্তর বুদ্ধদেব বসু। এবার সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যের কয়েকটি তথ্য দেখিনি, যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে। যেমন প্রকাশকাল ফেব্রুয়ারি 1940, কবিতার সংখ্যা 23টি, কয়েকটি কবিতা যেমন মেয়ে দিনের কবিতা, এটি কিন্তু এই কাব্যের প্রথম কবিতা। এছাড়া কানামাছির গান, আলাপ, পদাতিক, ঘরে বাইরে, সকলের গান। এখানে একটা জিনিস তথ্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঘরে বাইরে কবিতা রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। তাহলে প্রবন্ধের রচয়িতাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর উপন্যাস তো রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কাব্যের গ্রন্থের জন্য তিনি কিন্তু পদাতিক কবি নামে পরিচিতি লাভ করছে, অর্থাৎ পদাতিক কবি বলা হয়। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আমি প্রতিবারই বলেছি যে ভিডিওগুলো এখন আমার পক্ষে একটু কম করে প্রশ্ন থাকবে, এবং যাতে আপনাদের ক্লান্তি না আসে। তো যাই হোক, আপনাদের প্রশ্নগুলো কেমন লাগলো, কে কত পেলেন, অবশ্যই কমেন্ট করে জানান। এবং যারা আমার ইউটিউবে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যারা নতুন তারাও কমেন্ট, লাইক অবশ্যই করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।